আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আবহাওয়াটা একদমই থমথমে, মনে হচ্ছে এই হয়তো ঝোপ করে বৃষ্টি চলে আসবে। কিছুটা ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর চারিটা দিক একদম অন্ধকার, কুয়াশা নাই তেমন, কিন্তু চারিটা পাশ অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে এই মাত্র ভোর হলো, কিন্তু না, ভোর হয়েছে তো অনেক আগে। আর এখন বাজে 8টা। আর এখন আমি চুলায় ভাতটা চাপিয়ে দিলাম। আর সকালে উঠে নাস্তা করে নিয়েছি, রুটি করেছি, আলু ভাজি করেছি, হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিয়েছি। দিয়ে এখন দুপুরের রান্না, দুপুর এবং রাত্রের রান্নাটা কমপ্লিট করতে আসছি। কয়েকদিন ধরে ভাবছিলাম তেলটা ভরবো কিন্তু ভরা হয়ে ওঠেনি। তো আজ একটু ঢেলে নিচ্ছি বোতলে, ছোট বোতল এবং বড় বোতল সবগুলোই ঢেলে নিব। তাহলে রান্না করতে আমার সমস্যা হবে না। আবার রান্না করতে যেয়ে বড় বোতলে দিয়ে যখন ঢালি তখন অনেক তেল পড়ে যায়। খাবারটাও অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে আজ কয়েকটা দিন। সেটা তো আগের দিনের একটা আপু বুঝতে পেরেছে আর আমাকে বলছিল যে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কাঠগুলো অন্যদিন আমার হাজব্যান্ডই ফিরে দেয়, তো আজ উনি তো বাসায় নাই, চলে গেছে। আর এই অল্প একটুখানি কাঠের শর্ট পড়েছিল, তো সেই 2 টুকরো আমি একটুখানি ফিরে নিলাম কুড়ুল দিয়ে। আর এদিকে সবজিওয়ালা আসছিলো, তো কাঠটা ফেরেই সাথে সাথে গেছিলাম সবজিওয়ালার কাছে যে সবজি আনতে। সেখানে যে একটু সিম নিয়ে আসছি, এবছর সিম খাওয়া হয়নি এখনও। তো সিম আর এই লাউ, তো এই লাউটা এত জালি, দাম নিয়েছে ঠিকই, মানে এতটুকু লাউ 30 টাকা নিয়েছে, কিন্তু এত সুন্দর লাউটা, ভীষণ সুস্বাদু খেতে, অনেক ভালো। এই কারণে বাসায় এনে কেটেই দেখছি যে ভীষণ ভালো। তো ভাবলাম এর খোসাগুলো আর ফেলবো না, এগুলো একটু ভাজি করব। আর লাউয়ের খোসা ভাজি আমার ছেলে খুবই পছন্দ করে খেতে। ও লাউয়ের খোসা ভাজি দিলে আর কোনো কিছু দিয়ে খেতে চাইবে না, এইটা দিয়েই শুধু খেয়ে নেবে। আজকে ভালোই বোঝা যাচ্ছে যে শীতকাল চলে আসছে, এতদিন কিন্তু বুঝতে পারিনি। যেহেতু কাজের ভিতরে থাকি সে কারণে শীতটা তেমনভাবে একটা বোঝা যায় না। সকালের দিকে হলো, কিন্তু আজ যথেষ্ট ঠান্ডা পড়েছে, তো সে কারণে শীতটাও অনেক পড়ছে। আর চারিপাশে তো খোলা জায়গা, ভীষণ পরিমাণে বাতাস। তো এই জায়গায় শীতের ভিতরে চুলার পিঠে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। আরও যদি সেটা কাঠের চুলা হয় তাহলে কিন্তু তো আর কথাই নেই। গ্রামের এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে, যে শীতের দিনে খুব কনকনে শীতে চুলায় বসে বসে যখন রান্না করা হয় এই দৃশ্যটা এবং এইটার যে একটা অনুভূতি, এটা কিন্তু টাউনের লোকেরা সেভাবে বুঝতে পারবে না। লাউটা এতটা সুন্দর যে কষাতে কষাতে একদম গলে গেছে। আর একটু সেভাবে কষানো পানি তো দেওয়াই লাগেনি, সামান্য একটু ঝোলের পানি দিয়েছি। দিয়ে মাছটা বসিয়ে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে একটু সুন্দর লাগে। আর শীতের সবজিতে ধনেপাতা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আমার বাসায় প্রতিদিন আবার এটা চলে না, ধনেপাতাটা খুব তেমন একটা পছন্দ করে না আমার হাজব্যান্ড। মাঝে মধ্যে যখন দিই তখন খাই, কিন্তু প্রত্যেকটা দিন রান্নাতে দিলে উনি আবার এটা খেতে চায় না, বলে যে এটার গন্ধটা ভালো লাগে না। আমার কিন্তু আবার বেশ ভালো লাগে। তো যেহেতু নিজে খুব পছন্দ করি এই খাবারটা, ধনেপাতাটা, সে কারণে আমি এক বড় একটা আঁটি ধনেপাতা কিনে নিয়েছি। আর এটা ফ্রিজে রেখে দিব। আর আজ একটু ধনেপাতা ভর্তাও করব।
বেশ কয়েকদিন ধরে খুব ভালো লাগছে, মানে একটু মনে হচ্ছিল যে একটু ধনেপাতা ভর্তাটা খাই গরম ভাতের সাথে, বেশ মজা লাগে। আর এই শীতের সময় আর একটু ভালো লাগে যখন হচ্ছে ভাত, ফেনা ভাত রান্না করা হয়। আমাদের এদিকে তো ফেনা ভাতই বলে, মানে সাদা ভাত তরল করে রান্না। তো সেভাবে রান্না করে ওর ভিতরে একটু ধনেপাতা দেওয়া হবে আর সেটার সাথে নতুন আলুর ভর্তা হবে। তাহলে কিন্তু শীতের সকালের খাওয়াটা বেশ জমে যাবে। ধনিয়া পাতা ভর্তায় আমি নিয়েছি 3 কোয়া রসুন আর বেশ একটু কাঁচা ঝাল, একটু ঝাল ঝাল করব, তো সে কারণে ঝালটা একটু বেশি নিয়েছি। আর নিয়েছি সরিষা, সাদা সরিষা। আর এই সাদা সরিষা, রসুন আর ঝাল এই তিনটাই দিব, দিয়ে ভালো করে সুন্দর সুন্দর করে তো এটা হচ্ছে ভালো ফিনিশিং করে বেটে নিব। নিয়ে এটার ভিতরে একটু লবণ দিয়ে দিব আর সামান্য একটু সরিষার তেল দিব। সরিষার তেলটা দিয়েছি খুবই সামান্য, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এটা যত ঝাল ঝাল হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এটার সাথে আবার অনেকে একটু কাঁচা পেঁয়াজও খায়, কুচি করে দেয়, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা আমার ভালো লাগে না, মুখে একটু গ্যাস করে, মনে হয় গন্ধ লাগছে। তো সেই কারণে আমি এটা শুধু এইভাবেই করেছি। এটা কিন্তু যেরকমভাবে করলাম এভাবে করে আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, গরম ভাতে অথবা গরম গরম রুটি অথবা চিতই পিঠা, যেটা চালের গুঁড়া দিয়ে বানানো হয় সেটা দিয়ে, অথবা চাপটি দিয়ে, মানে গোলা রুটি যেটা বলা হয়, এই তিনটা যে কোনো জিনিস দিয়ে আপনারা এই ধরনের ভর্তা করে কিন্তু খেতে পারেন। আমার ছেলে সকালে উঠে যখন রুটি করা দেখেছে আর এটা, তো বলছে যে এটা দিয়েই খাবে, এটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে। ও কিন্তু সেভাবে আর কি ভর্তা পছন্দ করে না, আর তো সবজি ভর্তা এগুলো পছন্দ করে না, তবুও রুটি দিয়ে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো সে কারণে ও বারবার বলছে আম্মু আমি এটা দিয়েই খাই। তো আমি বললাম যে অনেক ঝাল আছে কিন্তু, তা বললো সমস্যা নেই, অল্প করে নিব। তো ও হচ্ছে ওইটা দিয়ে খেলো। আর এইদিকে আমি খাওয়া দাওয়া করে উঠে যে গতকালকে রেশন নিয়ে আসছিলো, উঠে গেছিলো আমাদের, সেই রেশনগুলো একটু গুছিয়ে রাখবো। প্রতি মাসে বেতনের আগে এই রেশনটা আর কি ঘরে নিয়ে আসি। এটাতে অনেক টাকা রেশন পাওয়া যায়। আর কিছুটা রেশন বিক্রি করেও হয়তো কি আমাদের হাতে সেই মুহূর্তে টাকাও আসে। যে স্যালারি তো ঢুকতে তো একটু টাইম লাগে, কিন্তু এই রেশনটা উঠাতে পারলে, কিছুটা বিক্রি করলে নিজেদের হাতেও সেই টাকাটা আসে এবং কিছুটা কাজে লাগাতে পারি। তো অনেক টাকারই হচ্ছে রেশনটা পাই আমরা। টোটালি কত টাকার পাই হিসেব সঠিক বলতে পারছি না, তবে যা পাই আলহামদুলিল্লাহ আমার এতে ভালোভাবে কেটে যায়। আমি অনেকগুলো বিক্রি করি, আবার নিজের মাস কাবারি খাবারের জন্য অনেক কিছু রেখে দিই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন।
সেলফের নিচে আমি একটা বালতি রেখেছি, সে বালতি ঢাকনা সহ বেশ বড় সড়ো বালতি। তো ওই বালতিটার ভিতরে যতটুকু চাল আছে, চাল আটা চিনি যতটুকু ঢোকানো গেল সেগুলো তো ঢুকিয়ে রেখেছি, আর বাদ বাকিটা আছে আলাদাভাবে বড় ব্যারেলে রেখে দিয়েছি। হয়ে গেছে কমপ্লিট করা সমস্ত জিনিস জায়গায় রেখে দিয়েছি। এবার পুরো রুমটা একবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মুছে উঠতে পারলে পুরো রুমটা একদম ক্লিন হয়ে যাবে, আর কোনো ময়লা সেভাবে থাকবে না। অনলাইনে ব্যবসা করাটা ভীষণ পরিমাণে একটা ঝামেলার কাজ, আর সেটা যে না করে সে তো কখনোই বুঝতে পারবে না। আর অনলাইন থেকে প্রোডাক্ট কেনাও আরেকটা ঝামেলার কাজ। কি প্রোডাক্ট আসছে সেটা কিন্তু আমরা নিজেও চোখে দেখতে পাই না এবং জানি না, বুঝিও না। তো এই শাড়িটা কিনে আনছিলাম, এটাও সেলের কারণে। তবে একটু মানে করিয়া করে আনতে যেয়ে একটু হয়তো টাইট করে বেঁধেছে, সে কারণে কিছু কিছু জায়গায় শাড়িটা একটু কুঁচকে গেছে। তো কাস্টমার হয়তো এসে এটারই আগে খুঁত ধরবে। আর এই শাড়িগুলো এত কমে সেল করা হয়, আমি সেল করি আর কি। তো এগুলা যদি আপনারা কেউ নিতে চান, আমার পেজের নাম নিষ্পা কালেকশন, অবশ্যই সেটাতে সার্চ দিয়ে দেখবেন, তাহলে এই শাড়িগুলো খুব কমের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। আয়রন করতে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম, যেহেতু সিল্কের শাড়ি, তো শাড়িটা যদি কম বেশ হিট হয়ে যায় তাহলে কিন্তু একটু কুঁচকে যাবে, দলা হয়ে যাবে অথবা উঠে আসবে। তো সে কারণে খুব ভেবে চিন্তে আমাকে এইটা আয়রন করতে হচ্ছে, যে কিভাবে করব। হাতে যেটা সহ্য হচ্ছে গরম সেটা দিয়ে করতে যাচ্ছি, তার মধ্যে একটু মনে হচ্ছে যে কোথাও বেশি হয়ে গেল কি কোথাও কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও কমপ্লিট করে ফেললাম। শাড়িটা পুরোটাই ইস্ত্রি করা হয়ে গেছে, এখন মানে আয়রন করা হয়ে গেছে। এখন পুরোটা গুছিয়ে তারপর শাড়িটা ভাঁজ করে উঠিয়ে ফেলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।